নমস্কার। আরও একটি বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনায় রয়েছি আমি চিরঞ্জিত। শুরু হয়েছে 2024-25 রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় সেই বাজেট পেশ করেন। রাজ্যের উন্নয়নের খাতে বরাদ্দ সেই টাকা এবং উন্নয়নমূলক কাজের 2024 এবং 25 অর্থ বছরের জন্য প্রণজিৎ সিংহ রায় বিস্তারিতভাবে আলোচনা করেন। তারপরে বিধানসভার মধ্যে জিরো আওয়ার এবং সরকারের বাজেট পেশ করাকে কেন্দ্র করে শাসক দলীয় বা ট্রেজারি বেঞ্চের যারা রয়েছেন বিধায়ক, অপোজিশন লিডার বা রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী দলের বিধায়কদের সময় দেওয়া হয় সেই বাজেট নিয়ে আলোচনা করার জন্য। একেবারে বাজেট নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, সিপিআইএম বিধায়ক জিতেন চৌধুরী, কংগ্রেস বিধায়ক গোপাল রায়, সুদীপ রায় বর্মন রাও। একেবারে এই সব বিধায়কের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাজ্যের উন্নয়ন এবং রাজ্য সরকার 2024-25 অর্থ বছরের জন্য যে বাজেট পেশ করেছে সেই বাজেট একেবারেই জনকল্যাণমুখী বাজেট বলে ট্রেজারি বেঞ্চের বিধায়কদের দাবি। কিন্তু তা নিয়ে কিন্তু একেবারেই বাজেট নিয়ে দেখা গেল একটা সময় যে রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ অনিমেষ দেববর্মা প্রশ্ন করলেন, সরকারকে প্রশ্ন ছুড়লেন যে রাজ্যের উন্নয়নে পিছিয়ে পড়া যে উপজাতিরা এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, মৌলিক অধিকার থেকে অনেকটাই যেন দূরে রয়েছে রাজ্যের উপজাতি বা তিপ্রাসারা। বিরোধী দলের বিধায়কের অর্থাৎ বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার বক্তব্যের পাল্টা দিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। তিনি বলেন যে 2018 সালের থেকে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যেভাবে রাজ্যে উন্নয়নমূলক কাজ এগুচ্ছে তাতে গোটা 37 লক্ষ ত্রিপুরাবাসীর অবদান এবং ত্রিপুরাবাসীকে নিয়েই কিন্তু রাজ্যের উন্নয়ন। বিধায়ক শ্রীদাস বললেন যে অমরপুরের প্রসঙ্গ টানলেন যে দীর্ঘদিন যাবৎ এ রাজ্যে 25 বছর যাবৎ একটানা বামফ্রন্ট সরকারের শাসন করে গেছে রাজ্যের বুকে। সিপিআইএম বিধায়ক জিতেন চৌধুরীকে একেবারেই প্রশ্ন ছুড়লেন যে সাথী স্বপ্নেও আপনারা কল্পনা করতে পারেননি যে অমরপুরের মতন প্রত্যন্ত একটি মহকুমা, এই অমরপুরের জায়গার মতন একটা যে ডেলিভারি ব্যবস্থা এবং গর্ভবতী প্রসূতি মায়েদের যে প্রসব যন্ত্রণা নিয়ে অমরপুর থেকে পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে গোমতী জেলা হাসপাতাল কিংবা রেফারেল হাসপাতাল জীবিতে যাওয়া হতো, কিন্তু অমরপুরের স্বপ্ন পূরণ করেছে এই সরকার। অমরপুরবাসী নয়, অম্পিনগর বলুন বা গন্ডাছড়া বা প্রত্যন্ত এলাকা নতুন বাজার বা যে বিস্তীর্ণ এই বৃহৎ অংশের এই অমরপুর, যেটা বিভিন্ন অন্যান্য মহকুমার লাগোয়া বা অন্যান্য বিধানসভা লাগোয়া প্রত্যেকটা অংশের মানুষই কিন্তু সেখানে লাভবান হবে। বিশেষ করে যারা পাহাড়ে থাকছেন, যারা পাহাড়িরা বা রাজ্যের উপজাতি অংশের লোকেরা, তাদের ক্ষেত্রে কিন্তু একেবারেই যেন দণ্ডমান হয়ে দাঁড়িয়েছে অমরপুর হাসপাতালের এই উন্নতিকরণ। চাচা ছোলা ভাষায় কিভাবে রাজ্যের বিরোধী দল তিপ্রামথার সুপ্রিমো বা রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং সিপিআইএম বিধায়ক জিতেন চৌধুরীকে তাদের প্রশ্নের পাল্টা দিলেন বিধায়ক রঞ্জিত দাস, তা একবার দেখুন। এই মোবাইলটা যখন আমি চালু করি, হাজার লোক আমাকে বলছে স্যার নিনি আপনি লাইভ মিলিয়ন সাউন্ড যিনি এসটিজি দিয়ে কখনো যাচ্ছেন না, মানে কত মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এসএমএস জিজ্ঞেস করছে এসটিজি দিয়ে ব্যাপারটা। আর বললাম ভাই, কোনো গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে বিরোধী দল চাকরি প্রশ্ন করতে পারে চাকরি দেবে কারণ, চাকরি দেবে চাকরি দেবেন কে? সিরিয়ালের 2 নম্বর মন্ত্রী শ্রীরমনলাল, চাকরি দেবেন কে? অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমি উনি প্রশ্ন করতে পারি, এদের পক্ষে আমি মাননীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশ্ন করছি, আপনি যখন বক্তব্য করবেন এই এসটিজি ব্যাংকারদের যে পরীক্ষাটা হতো 2022
বিচারটা করবে মানুষ। আর একটা হচ্ছে এটা 2 নম্বর প্রশ্ন আসছে, নেট স্লেট পিএইচডি এটা নিয়ে যারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে দেবে, সরকার গত 6 বছরই কোন রিক্রুটমেন্ট উল্লেখযোগ্যভাবে করে নাই, তাদের বয়সের সীমা দিয়ে। এখন এদের প্রশ্ন হচ্ছে চাকরি যেহেতু দিতে পারে নেট পিএইচডি স্টেজের ক্ষেত্রে বয়স সীমা যদি 5 বছর বৃদ্ধি করা হয়, এটা তাদের দাবি, এটাকে। আর আমাদের 3 নম্বর পাঁচটা কোয়েশ্চেন থাকার বেশি প্রশ্ন করতে, এটা আমার প্রশ্ন থাকবে জনগণের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কর্মচারীরা বলছে যে আমাদের দিয়ে দেওয়া হবে কিনা। আবার যেমন মাননীয় চেয়ারম্যান এখন আছেন, বিনয়ী মানুষ, হেসে আমাদেরকে দেখছে, এবং যেমন বলছে স্পিকার সাহেব আজকে বলেছেন এত কিছু বলার দরকার নেই, করবেন কিনা হবে কিনা আমিও জিজ্ঞেস করছি, কর্মচারীদের দিয়ে দাও। আর জুনিয়াদের পক্ষে এই জুনিয়া পুনর্বাসন আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে কিনা, এটা কিন্তু জুনিয়া অংশের মানুষরা যারা জানতে চায় এই সরকারের থেকে যে 2টা সুকর এই সব ত্রিপুরা অমরপুরের মানুষের দীর্ঘদিন প্রত্যাশা মাননীয় মানিক শাহ মহাশয়ের হাত ধরে সেই প্রত্যাশা পূরণ হয়েছিল, সেটা বাস্তবে রূপ পেয়েছে 2 জন সন্তানের মধ্যে দিয়ে। এই 2 জন সন্তান 29 তারিখ জন্ম হয়েছে, 2028 আবার বিধানসভা, তাদের জন্মদিন 2028 আবার হবে, 4 বছর হবে না, কারণ 29 তারিখ ইন্ডিয়া হয়েছে, অর্থাৎ আমরা 4 বছর পড়াটা, আর 29 তারিখ আসবে 28 যখন আমার বিধানসভা হবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অমরপুরবাসীর তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কারণে আগেও মানিক সরকারের রাজত্ব ছিল, মানিক ছিলেন, আর বর্তমানে মানিক সাহা রাজত্ব চলছে। এক মানিক নকল মানিক, শুধু ভাষণ দিতে প্রতারণা করতে, আর মানিক শাহ মহাশয় প্রমাণ করে দিলেন খাঁটি মানিক। ত্রিপুরা আমাদেরকে সেই সিদারিয়ার ব্যবস্থা করে গ্রামের মানুষ এখানে বিরোধী দল, উনি আমার থেকে ভাষা দলকে অনুসরণ করতে ভালোভাবে। এই 2 জন সন্তানের জন্ম হয়েছে, একজন এডিসি এরিয়ার মধ্যে রয়েছে, সেটা আমার বিধায়ক কাটামলাল মহাশয় রয়েছে, ওনার বিধানসভা কেন্দ্র একচল্লিশ সমিতি কেন্দ্রের পড়েগুলাতে। আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকটা বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি। এই সভাতে, এই বিধানসভাতে আমি অমরপুরে রোডের কথা বলেছিলাম, এখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি গুরুত্ব দিয়ে দেব, যেমন বলা তেমনই পড়া। একেবারে আপনারা শুনলেন বিধায়ক রঞ্জিত দাসের বক্তব্য। রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং সিপিআইএম বিধায়ক জিতেন চৌধুরীকে তীব্র আক্রমণ করলেন এবং ইতিহাস টেনে বর্তমানে রাজ্যের সকল অংশের মানুষ, জাতি উপজাতি সকল অংশের মানুষের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য রাজ্য সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তারই বিস্তারিত তুলে ধরলেন তিনি। গতকাল বিধানসভায় দিনভর ছিল আমাদের খবর জনস্বার্থের সিনিয়র রিপোর্টার সঞ্জিতা। সঞ্জিতা, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ বলো চিরঞ্জিত, শুনতে পাচ্ছি। সঞ্জিতা, গোটা দিনভর গতকাল তুমি পবিত্র বিধানসভায় ছিলে, সেখানে দাঁড়িয়ে রঞ্জিত দাসকে বিরোধী দলের বিধায়কদের জবাব দিতে গিয়ে অনেকটাই অ্যাক্টিভ মোডে পাওয়া গিয়েছিল। মূলত বিষয়টা কি হয়েছিল সঞ্জিতা, আমাদের দর্শকদের একটু বলো। হ্যাঁ চিরঞ্জিত, প্রথম তোমাদেরকে জানাই এবং দর্শক বন্ধুদের জানাই যে আমি গতকালকে বিধানসভাতে ছিলাম, দিনভর বিধানসভাতে ছিলাম। বিধানসভার অধিবেশন যথারীতিতে যথাসময়ে চলছে। যখন প্রণজিৎ সিংহ রাজ্যের অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন, এটার উপর বেসিক করে রাজ্যের প্রধান বিরোধী দল ত্রিপুরা মতার এবং বিরোধী দলের দলনেতা যিনি অনিমেষ দেববর্মার বিভিন্ন প্রশ্ন রেখেছিলেন শাসক দলকে। এটার জবাবে রাজ্যের অন্যতম বিধানসভা সদস্য তথা অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস খুব সুন্দরভাবে ওনার জবাব দিয়েছেন। যেটা উনি বলেছেন যে ত্রিপুরা রাজ্যের 25 বছর যে সরকার ছিল সেটা পারেনি যে অমরপুর উদয়পুর সড়কের যে রাস্তা মেরামতি করতে
এবং ডাবল লাইন রাস্তা করার জন্য। কিন্তু সঞ্জিত একটু থামাচ্ছি, তুমি সঙ্গে থাকো। এক্সক্লুসিভ যে বক্তব্যটা উঠে আসলো যে এবার কিন্তু রাজ্যের পবিত্র বিধানসভায় উঠে আসলো অমরপুর উদয়পুর সড়কের কথা, বিধায়ক রঞ্জিত দাস তুললেন। দর্শক বন্ধুদের জানাচ্ছি যে দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে পরিণত হতে যাচ্ছে। সঞ্জিতা ছিল, উনি কিন্তু জানালেন যে পবিত্র বিধানসভায় বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে কিন্তু এবার অমরপুর উদয়পুরের আঁকা বাঁকা রাস্তা, এবার কিন্তু যেই অমরপুর লাগোয়া বিভিন্ন করবুক মহকুমা, গন্ডাছড়া বা উম্পিনগর রয়েছে, সকল অংশের মানুষ যেটা স্বপ্ন এতদিন ছিল যে অমরপুরের রাস্তা সোজা হবে অমরপুর থেকে উদয়পুর যাওয়ার, একেবারে রাজ্য বিধানসভার 24-25-এর বাজেটে কিন্তু এই অমরপুর উদয়পুরের রাস্তার কথা উঠে আসলো। সঞ্জিতা শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো চিরঞ্জিত। সঞ্জিতা, আমরা শুনেছি যে সিপিআইএম বিধায়ক জিতেন চৌধুরীর এক বক্তব্য দিতে গিয়ে অমরপুরের হাসপাতালের কথাও তুললেন বিধায়ক রঞ্জিত দাস, এ ব্যাপারে কি জানো? হ্যাঁ দেখো, সিপিএম বিধায়ক জিতেন চৌধুরী উনি বলেছেন যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একেবারে ভেঙে পড়েছে। ওটার জবাব দিতে গিয়ে অমরপুরের বিধায়ক বলেছেন যে অমরপুর প্রত্যন্ত এলাকাতে মহকুমা হাসপাতালে সিজারিয়ান ব্যবস্থা করা হয়েছে। তার মানে বিধায়ক বলতে চেয়েছেন যে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অনেকটাই উন্নত হয়েছে গত 25 বছর আমল থেকে। এবং গত মাসের 29 তারিখ অমরপুর মহকুমা হাসপাতালে 2টা সিজার করা হয়েছে, একটি উপজাতি অংশের সাধারণ মহিলা, আরেকটা হল বাঙালি সাধারণ মহিলা। 2টা সিজারিয়ান ব্যবস্থার মাধ্যমে 2টা বেবি এখানে প্রসব করেছে, 2টা মা। সঞ্জিতা, তোমার বক্তব্যে যে রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা রাজ্যের জনজাতিদের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছে, বিধায়ক রঞ্জিত দাস কি এই প্রসঙ্গটা টেনেছে যে অমরপুর হাসপাতালে কিন্তু একজন উপজাতি রমণীকে প্রসব করা হয়েছে, এই বিষয়টা কি তুলেছিল বিধায়ক রঞ্জিত দাস বিধানসভায়? হ্যাঁ একদম চিরঞ্জিত, খুব ভালো একটা প্রশ্ন করেছো। বিধায়ক রঞ্জিত দাস কিন্তু এই প্রশ্ন তুলেছিল অনিমেষ দেববর্মা বিরোধী দলনেতা। এই প্রশ্ন জবাবে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস বলেছেন যে অমরপুরের মতো একটা জায়গাতে এবং উপজাতিদের মানে উন্নয়নে এবং সব ধরনের মানুষের উন্নয়নে কিন্তু রাজ্য সরকার কাজ করছে। এবং তিনি উদাহরণ দিয়ে বলেছেন শ্রী বিধায়ক যে পম্পি থেকে একটি উপজাতি মা অমরপুর মহকুমা হাসপাতালে সিজারের মাধ্যমে এখানে সন্তান প্রসব করেছে। এটাকে প্রসঙ্গ করে টেনে অনিমেষ দেববর্মার প্রশ্ন জবাব দিয়েছেন কিন্তু অমরপুরের রঞ্জিত দাস, বিধায়ক রঞ্জিত দাস। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত দা। একেবারে আপনারা শুনলেন যে অমরপুর উদয়পুর সড়ক, অমরপুর হাসপাতাল এবার কিন্তু স্থান পেল আপনার রাজ্যের বিধানসভায়, আপনার রাজ্যের বিধানসভায়, আপনার মহকুমা অমরপুর এর উন্নয়ন কিন্তু স্থান পেল বিধানসভায়। অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস বিধানসভায় দাঁড়িয়ে কার্যত বললেন যে অমরপুর উদয়পুর যে সড়ক, সেই সড়ক এবং অমরপুরের উন্নয়নের ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে নতুন পলক যেটা ডেলিভারি ব্যবস্থা অমরপুরে কিন্তু চালু করা হয়েছে। 2জন শিশুর জন্মও হয়েছে, দেখেছিলেন আপনারা। সেইখানে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা যে প্রশ্ন ছুড়েছিল রাজ্য সরকারের উপর বা মুখ্যমন্ত্রীর উপর, সেই জবাব দিতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস টানলেন যে অমরপুরে যেটা প্রসব করা হয়েছে তার মধ্যে কিন্তু উপজাতি রমণী এবং বাঙালি বা অন্যান্য যে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সমান্তরালভাবে কিন্তু উপজাতি বলুন, তিপ্রাসা বলুন, হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মহকুমার উন্নতি মানে গোটা এলাকার উন্নতি এবং আশপাশ এলাকার উন্নতি, একেবারে বিধানসভায় দাঁড়িয়ে অ্যাক্টিভ মুডে রাজ্য সরকারের কাজকর্ম কিন্তু জবাব দিলেন। এবং বাজেট নিয়ে যখন রাজ্যের বিরোধী দলের বিধায়করা প্রশ্ন ছুটছেন সরকারের দিকে, তার জবাবও, তার উত্তরে প্রত্যুত্তরও কিন্তু দিল অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস।